বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ও 2026 প্রশ্ন সেট গ। প্রশ্ন 01 দি এভিডেন্স অ্যাক্ট 1872 ডকুমেন্টের সংজ্ঞায় নতুন কোনটি অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর ডিজিটাল রেকর্ড। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট 1872 3 ধারায় ডকুমেন্টের সংজ্ঞা সংশোধন করে ডিজিটাল রেকর্ডকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্ন 02 কোন ক্ষেত্রে চুক্তি রদ করার মোকদ্দমা দায়ের করা যায়? উত্তর যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য। ব্যাখ্যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 35 ধারা অনুযায়ী চুক্তি রদের মোকদ্দমা তখনই দায়ের করা যায় যখন চুক্তিটি বাদীর বিকল্পে বাতিলযোগ্য। প্রশ্ন 03 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 9 ধারার প্রধান উদ্দেশ্য কি? উত্তর বাদীকে তার জমির দখল ফিরিয়ে দেওয়া। ব্যাখ্যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 9 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে অন্যায়ভাবে উচ্ছেদকৃত ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করতে পারবেন। প্রশ্ন 04 দেওয়ানি মামলার একজন বিবাদী যিনি ফৌজদারি মামলায় কারাবন্দী, তার উপর সমন জারির উপায় কি? উত্তর সংশ্লিষ্ট কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। ব্যাখ্যা কোড অফ সিভিল প্রসিজার 1908 অর্ডার ভি রুল 24 অনুযায়ী কারাবন্দী ব্যক্তির উপর সমন জারি করতে হয় সংশ্লিষ্ট কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। প্রশ্ন 05 ফৌজদারি আপিল শুনানির সময় আপিলকারীর আইনজীবী অনুপস্থিত থাকলে? উত্তর আপিলটি গুণাগুণের নিষ্পত্তি করতে হবে। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 421 ধারা অনুযায়ী আইনজীবীর অনুপস্থিতিতে আপিল খারিজ না করে মেরিটের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। প্রশ্ন 06 অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ন্যূনতম বয়স? উত্তর 21 বছর। ব্যাখ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 27 ধারা অনুযায়ী অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ন্যূনতম বয়স 21 বছর। প্রশ্ন 07 দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 আদেশ 7 বিধি 3 অনুযায়ী আর্জিতে? উত্তর উপরের সবগুলো। ব্যাখ্যা সিপিসি 1908 অর্ডার ভিআইআই রুল 3 অনুযায়ী সম্পত্তি সংক্রান্ত মামলায় আর্জিতে সম্পত্তির বর্ণনা, চতুর্সীমা ও জরিপ নম্বর সবই উল্লেখ করা আবশ্যক। প্রশ্ন 08 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 9 ধারার মামলার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারেন? উত্তর রিভিশন। ব্যাখ্যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 9 ধারা অনুযায়ী এই ধারার ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না, তাই সিপিসি 115 ধারায় শুধুমাত্র রিভিশন দায়ের করা যায়। প্রশ্ন 09 আইনজীবীদের পেশাগত অসদাচরণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ফোরাম কোনটি? উত্তর বার কাউন্সিল ডিসিপ্লিনারি কমিটি। ব্যাখ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 36 ধারা অনুযায়ী আইনজীবীদের পেশাগত অসদাচরণের অভিযোগ বা কাউন্সিল ডিসিপ্লিনারি কমিটিতে নিষ্পত্তি হয়। প্রশ্ন 10 সিআরপিসি 1898 এ ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দের ক্ষেত্রে কোন আইনের সংজ্ঞা অনুসৃত হবে? উত্তর দ্য পিনাল কোড 1860। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 4 ধারা অনুযায়ী সিআরপিসিতে সংজ্ঞায়িত নয় এমন শব্দের সংজ্ঞা পিনাল কোড 1860 থেকে অনুসরণ করতে হবে। প্রশ্ন 11 কথা বলতে অক্ষম সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কি ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে? উত্তর মৌখিক সাক্ষ্য। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট 1872 3 ধারা অনুযায়ী কথা বলতে অক্ষম ব্যক্তির লিখিত বা ইশারার সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। প্রশ্ন 12 দি এভিডেন্স অ্যাক্ট 1872 8 ধারা অনুসারে কোনটি প্রাসঙ্গিক? উত্তর উপরের সবগুলো। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট 1872 8 ধারায় উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী আচরণ তিনটি প্রাসঙ্গিক তথ্য হিসেবে স্বীকৃত। প্রশ্ন 13 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 11 ধারায় আদেশ প্রদান করা যায় যদি? উত্তর উপরের সবগুলো। ব্যাখ্যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 11 ধারায় বর্ণিত সকল শর্ত যেমন ট্রাস্ট সংক্রান্ত কাজ সম্পাদন ইত্যাদি পূরণ হলে স্পেসিফিক পারফরম্যান্স এর আদেশ প্রদান করা যায়। প্রশ্ন 14 চিটিং প্রমাণের জন্য নিচের কোনটি প্রমাণ করা আবশ্যক? উত্তর ডিসেপশন। ব্যাখ্যা পিনাল কোড 1860 415 ধারা অনুযায়ী চিটিং প্রমাণের জন্য সর্বপ্রথম ও আবশ্যকীয় উপাদান হল প্রতারণা। প্রশ্ন 15 দুই বা ততোধিক ব্যক্তি জনসম্মুখে মারামারি করে শান্তি বিঘ্নিত করলে তাকে বলে? উত্তর অফ্রে। ব্যাখ্যা পিনাল কোড
1860-এর 159 ধারা অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি জনসম্মুখে মারামারি করে শান্তি বিঘ্নিত করলে তাকে অ্যাফ্রে বলে। প্রশ্ন 16, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী প্লিডিংসে কি থাকবে? উত্তর, ঘটনার বর্ণনা। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার বি রুল 2 অনুযায়ী প্লিডিংসে শুধুমাত্র ম্যাটেরিয়াল ফ্যাক্টস বা ঘটনার বিবরণ থাকবে, আইনের ব্যাখ্যা বা সাক্ষ্যের বিবরণ নয়। প্রশ্ন 17, কোনটি গুরুতর আঘাত নয়? উত্তর, কোন ব্যক্তির চুল ধরে টানা। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 320 ধারায় গ্রিভেস হার্টের যে 8টি প্রকার উল্লেখ আছে তার মধ্যে চুল ধরে টানা অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন 18, দলিল সংশোধন করার ক্ষেত্রে কার অধিকার খর্ব করা যাবে না? উত্তর, সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তি। ব্যাখ্যা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 39 ধারা অনুযায়ী দলিল সংশোধনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে অধিকার অর্জনকারী তৃতীয় পক্ষের স্বার্থ সংরক্ষিত থাকে। প্রশ্ন 19, নিচের কোন উক্তিটি সঠিক? উত্তর, সিআরপিসি 200 ধারা অনুসারে অবশ্যই উপস্থিত সাক্ষীদের শপথপূর্বক পরীক্ষা করতে হবে। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 200 ধারা অনুযায়ী অভিযোগ গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট অভিযোগকারী ও উপস্থিত সাক্ষীদের শপথপূর্বক পরীক্ষা করবেন। প্রশ্ন 20, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 152 ধারা অনুযায়ী সংশোধন করা যায়। উত্তর, রায়, ডিক্রি ও আদেশ। ব্যাখ্যা, সিপিসি 1908-এর 152 ধারা অনুযায়ী গাণিতিক ভুল বা আদালতের ত্রুটির কারণে রায়, ডিক্রি ও আদেশ যে কোনো সময় সংশোধন করা যাবে। প্রশ্ন 21, ন্যূনতম কত বছর বয়সে একজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে? উত্তর, সুনির্দিষ্ট কোন বয়স নির্ধারিত নেই। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 118 ধারা অনুযায়ী সাক্ষ্য দেওয়ার যোগ্যতা বয়সের উপর নয়, বরং প্রশ্ন বোঝার ও উত্তর দেওয়ার সক্ষমতার উপর নির্ভরশীল। প্রশ্ন 22, বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে সমনটি কি হিসেবে গণ্য হবে? উত্তর, যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার বি রুল 17 অনুযায়ী বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে প্রসেস সার্ভার তা নোট করবেন এবং সমনটি যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। প্রশ্ন 23, সিআরপিসি 145 ধারার বিরোধ নিষ্পত্তিতে ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেন? উত্তর, আদেশ জারির সময়কে দখলে ছিল। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 145 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদেশ জারির তারিখে কে সম্পত্তির প্রকৃত দখলে ছিলেন তার ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করবেন। প্রশ্ন 24, দ্য পিনাল কোড 1860-এর 95 ধারায় কোন নীতিটি স্বীকৃত? উত্তর, দ্য ল টেকস নো অ্যাকাউন্ট অফ ট্রাইফলস। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 95 ধারায় দ্য মিনিমাস নন কোরেট লেক্স নীতি স্বীকৃত, অর্থাৎ অতি সামান্য ক্ষতির ক্ষেত্রে আইন কোনো হস্তক্ষেপ করে না। প্রশ্ন 25, কোন আইনের অধীনে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত? উত্তর, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। ব্যাখ্যা, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 3 ধারা অনুযায়ী এই আদেশের অধীনে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে। প্রশ্ন 26, সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দেওয়া যায়? উত্তর, 2 বছর। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 262 ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড প্রদান করা যায়। প্রশ্ন 27, দ্য পিনাল কোড 1860 অনুসারে সাধারণভাবে এজ অফ কনসেন্ট কত? উত্তর, 18 বছর। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 375 ধারা অনুযায়ী সম্মতির বয়স সাধারণভাবে 18 বছর নির্ধারিত। প্রশ্ন 28, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 188 ধারায় প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ বলবৎ থাকবে। উত্তর, 2 মাস। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 188 ধারা অনুযায়ী শান্তি রক্ষার জন্য প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ 2 মাস বলবৎ থাকে। প্রশ্ন 29, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিলে তামাদির মেয়াদ উল্লেখ না থাকলে কজ অফ অ্যাকশন উদ্ভব হওয়ার সময় থেকে বছরের মধ্যে মামলা করতে হয়। উত্তর, 6। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 120 ধারা অনুযায়ী তফসিলে তামাদির মেয়াদ না থাকলে কজ অফ অ্যাকশন উদ্ভবের 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। প্রশ্ন 30, যে ক্ষেত্রে অর্থদণ্ডের সর্বোচ্চ সীমা উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ হবে। উত্তর,
অসীম কিন্তু মাত্রাতিরিক্ত নয়। ব্যাখ্যা পিনাল কোড 1860-এর 63 ধারা অনুযায়ী অর্থদণ্ডের সর্বোচ্চ সীমা না থাকলে তা অসীম হতে পারে কিন্তু মাত্রাতিরিক্ত হবে না। প্রশ্ন 31 রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রির অনুলিপি আদালত কর্তৃক অফিসে প্রেরণের আদেশ দিতে হয়। উত্তর সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার। ব্যাখ্যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 39 ধারা অনুযায়ী রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রির অনুলিপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে প্রেরণের আদেশ দিতে হয়। প্রশ্ন 32 নাবালক শরিকের অংশসহ বাটোয়ারা মামলায় আদালতে সিপিসি আদেশ 23 বিধি 3 অনুযায়ী আপোসনামা দাখিল করা হয় এক্ষেত্রে। উত্তর নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়া আপোসনামায় স্বাক্ষর করতে পারবে না। ব্যাখ্যা সিপিসি 1908-এর অর্ডার XXXII রুল 7 অনুযায়ী নাবালকের স্বার্থ সংশ্লিষ্ট আপোসনামায় আদালতের পূর্বানুমতি ছাড়া অভিভাবক স্বাক্ষর করতে পারবেন না। প্রশ্ন 33 কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর পুলিশ ডায়েরির তথ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি দেওয়া যাবে না। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 162 ধারা অনুযায়ী পুলিশ ডায়েরি আদালতে ব্যবহার করা যায়, তবে শুধুমাত্র সাক্ষীর স্মৃতি যাচাই বা বিরোধিতার জন্য, সরাসরি শাস্তির ভিত্তি হিসেবে নয়। এটি সঠিক উক্তি, তাই সঠিক নয় এমন বক্তব্য নয়। বরং প্রেরণকারী ব্যক্তিকে প্রেরণের সময় ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ ডায়েরির অনুলিপি দিতে হবে, এটি সঠিক নয়। প্রশ্ন 34 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 403 ধারায় কোন নীতি স্বীকৃত হয়েছে? উত্তর রুল এগেইনস্ট ডাবল জেপারি। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 403 ধারায় ডাবল জেপারি নীতি স্বীকৃত, যা অনুযায়ী একই অপরাধে একজনকে দুইবার বিচার ও দণ্ড দেওয়া যায় না। প্রশ্ন 35 ক এর বিরুদ্ধে 1000 টাকা অর্থদণ্ড, অনাদায় 30 দিনের কারাদণ্ডের আদেশ হয়। 15 দিন কারাদণ্ড ভোগের পর ক 500 টাকা পরিশোধ করে। এক্ষেত্রে পরবর্তী ফলাফল কি হবে? উত্তর ক কারামুক্ত হবে, তবে তাকে আরও 500 টাকা পরিশোধ করতে হবে। ব্যাখ্যা পিনাল কোড 1860-এর 67 ধারা অনুযায়ী আংশিক অর্থ পরিশোধে আনুপাতিকভাবে কারামুক্তি মিলবে এবং অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। প্রশ্ন 36 সাক্ষীর 161 ধারার জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। উত্তর উক্ত সাক্ষীর বক্তব্যের বিপরীতটা দেখানোর জন্য। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট 1872-এর 145 ধারা এবং সিআরপিসি 1898-এর 162 ধারা অনুযায়ী 161 ধারার জবানবন্দি শুধুমাত্র সাক্ষীর বিরোধিতা প্রমাণের জন্য ব্যবহার করা যায়। প্রশ্ন 37 দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বিলম্ব মার্জনার জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য। উত্তর বিবেচনামূলক। ব্যাখ্যা লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা অনুযায়ী বিলম্ব মার্জনা মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, বাধ্যতামূলক নয়। প্রশ্ন 38 দ্য পিনাল কোড 1860 অনুসারে মানহানির সর্বোচ্চ শাস্তি কি? উত্তর 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড। ব্যাখ্যা পিনাল কোড 1860-এর 500 ধারা অনুযায়ী মানহানির সর্বোচ্চ শাস্তি 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। প্রশ্ন 39 নিম্নিক আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পরও আসামিকে ক্ষেত্রবিশেষে জামিন দিতে পারে, যদি কারাদণ্ডাদেশ অনধিক বছরের হয়। উত্তর 2 ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 426 ধারা অনুযায়ী দণ্ডাদেশ অনধিক 2 বছর হলে নিম্নিক আদালত আপিল বিচারাধীন থাকাকালে আসামিকে জামিন দিতে পারেন। প্রশ্ন 40 ক খ এর জন্য যিনি কেনার উদ্দেশ্যে টাকা গ্রহণ করে অসাধুভাবে নিজের কাজে ব্যবহার করে, এটি হবে। উত্তর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ব্যাখ্যা পিনাল কোড 1860-এর 405 ধারা অনুযায়ী বিশ্বাসের সম্পত্তি অসাধু উপায়ে নিজের কাজে ব্যবহার করলে তা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়। প্রশ্ন 41 5 জন ব্যক্তি কর্তৃক ব্যাংক ডাকাতির সময় কাশিয়ার বাধা দিলে ডাকাতদের একজন তাকে গুলি করে হত্যা করে। এখানে খুনের দায় কার উপরে বর্তাবে? উত্তর প্রত্যেকের উপর। ব্যাখ্যা পিনাল কোড 1860-এর 34 ধারা অনুযায়ী কমন ইন্টেনশনে কৃত অপরাধে প্রত্যেক অংশগ্রহণকারী সমানভাবে দায়ী থাকবে। প্রশ্ন 42 একটি ফৌজদারি মামলা বিচারের সর্বশেষ কোন পর্যায়ে অভিযোগ সংশোধন করা যায়? উত্তর রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 227 ধারা অনুযায়ী রায় ঘোষণার পূর্ব পর্যন্ত যেকোনো পর্যায়ে অভিযোগ সংশোধন করা যায়। প্রশ্ন 43 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট
1877-এর 6 ধারায় সংজ্ঞায়িত হয়েছে? উত্তর, প্রিভেন্টিভ রিলিফ। ব্যাখ্যা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 6 ধারায় প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে, যা ইনজাংশন এর মাধ্যমে প্রদান করা হয়। প্রশ্ন 44, নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে? উত্তর, আর্জি খারিজের আদেশ। ব্যাখ্যা, সিপিসি 1908-এর 2 ধারা অনুযায়ী আর্জি খারিজের আদেশ চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ায় তা ডিক্রি হিসেবে গণ্য হয়। প্রশ্ন 45, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 56 ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না? উত্তর, যেখানে আবেদনকারীর কোন ব্যক্তিগত স্বার্থ নেই। ব্যাখ্যা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 56 ধারা অনুযায়ী আবেদনকারীর নিজস্ব ব্যক্তিগত স্বার্থ না থাকলে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না। প্রশ্ন 46, দেওয়ানি মামলায় বাদীর অন্য প্রতিকার চাওয়ার অধিকার প্রমাণিত হলে আদালত উত্তর, প্রকৃত প্রতিকার প্রদান করতে পারে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর ভিআইআই রুল 7 অনুযায়ী বাদী যে প্রতিকার চেয়েছেন তার চেয়ে ভিন্ন বা অতিরিক্ত প্রতিকার পাওয়ার যোগ্য হলে আদালত প্রকৃত প্রতিকার দিতে পারেন। প্রশ্ন 47, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 167 ধারায় কি সম্পর্কে বলা হয়েছে? উত্তর, শোন অ্যারেস্ট। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 167 ধারায় তদন্ত সম্পন্ন না হলে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করে রিমান্ড বা শোন অ্যারেস্ট সংক্রান্ত বিধান বর্ণিত আছে। প্রশ্ন 48, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণা করলে অপরাধটিকে বলা হয়? উত্তর, ছদ্মবেশে প্রতারণা। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 416 ধারা অনুযায়ী অন্যের পরিচয় ধারণ করে প্রতারণা করাকে চিটিং বাই পার্সনেশন বা ছদ্মবেশে প্রতারণা বলা হয়। প্রশ্ন 49, একটি দেওয়ানি মামলার প্রসিডিংস কখন শুরু হয়? উত্তর, আসামির বিরুদ্ধে প্রসেস ইস্যু হলে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর ভি রুল 1 অনুযায়ী আসামির বিরুদ্ধে প্রসেস ইস্যু হওয়ার মাধ্যমে দেওয়ানি মামলার প্রসিডিংস আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রশ্ন 50, কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ সর্বনিম্ন? উত্তর, চুক্তি সম্পাদনের মোকদ্দমা। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিল অনুযায়ী চুক্তি সম্পাদনের মোকদ্দমায় তামাদির মেয়াদ সর্বনিম্ন 1 বছর। প্রশ্ন 51, খালাসের রায়ের বিরুদ্ধে নালিশকারী কর্তৃক আপিল দায়েরের তামাদির মেয়াদ কতদিন? উত্তর, 60। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিল অনুযায়ী খালাসের রায়ের বিরুদ্ধে নালিশকারী কর্তৃক আপিল দায়েরের তামাদির মেয়াদ 60 দিন। প্রশ্ন 52, যেসব অপরাধ করার চেষ্টার জন্য পিনাল কোড 1860-এ কোন সুনির্দিষ্ট বিধান নেই, সেসব অপরাধের চেষ্টার জন্য কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? উত্তর, মূল অপরাধের সমপরিমাণ। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 511 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট বিধান না থাকলে অপরাধ চেষ্টার শাস্তি মূল অপরাধের অর্ধেক বা মূল অপরাধের সর্বোচ্চ শাস্তির সমান হতে পারে। প্রশ্ন 53, দ্য পিনাল কোড 1860-এর 304 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হল? উত্তর, অবহেলাজনিত নরহত্যা। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 304 ক ধারায় অবহেলা বা তাড়াহুড়োজনিত কাজের ফলে সংঘটিত নরহত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। প্রশ্ন 54, অভিযোগ গঠনের শুনানির সময় কোনটি বিবেচনায় নেওয়া যায় না? উত্তর, আসামির দাখিলকৃত দলিলাদি। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 242 ধারা অনুযায়ী অভিযোগ গঠনের শুনানিতে শুধু অভিযোগকারীর সাক্ষ্য বিবেচ্য, আসামির দলিল বিবেচনায় নেওয়া যায় না। প্রশ্ন 55, দেওয়ানি মামলা চলমান অবস্থায় বিবাদী নালিশ সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে, বাদীর কি করণীয়? উত্তর, হস্তান্তরের নিষেধাজ্ঞার জন্য পৃথক মামলা দায়ের করতে পারে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার XXXIX রুল 1-2 অনুযায়ী বাদী সম্পত্তি হস্তান্তর রোধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। প্রশ্ন 56, একটি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনায় বাদ যাবে? উত্তর, আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 12 ধারা অনুযায়ী আপিলের তামাদি গণনায় ডিক্রির নকল পেতে ব্যয়িত সময় বাদ যায়, কিন্তু আইনজীবী নিয়োগের সময় বাদ যায় না, তাই সঠিক নয় এমন উত্তর। প্রশ্ন 57, খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল না করলে এজাহারকারী ওই আদেশের বিরুদ্ধে করতে পারবে? উত্তর, রিট পিটিশন। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল না করলে এজাহারকারী সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন।
প্রশ্ন ৫৮ কোন ব্যক্তিকে তার আইনসম্মত অধিকার থাকা সত্ত্বেও কোন নির্দিষ্ট দিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে তাকে বলে? উত্তর রংফুল রিস্ট্রেইন্ট। ব্যাখ্যা পিনাল কোড ১৮৬০-এর ৩৩৯ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে নির্দিষ্ট দিকে যেতে অবৈধভাবে বাধা দেওয়াকে রংফুল রিস্ট্রেইন্ট বলা হয়। প্রশ্ন ৫৯ সরকারের বিরুদ্ধে দখলজনিত স্থাবর সম্পত্তির দাবি প্রতিষ্ঠায় বাদীকে কত বছরের নিরবচ্ছিন্ন দখল প্রমাণ করতে হয়? উত্তর ৬০। ব্যাখ্যা লিমিটেশন অ্যাক্ট ১৯০৮-এর প্রথম তফসিল অনুযায়ী সরকারের বিরুদ্ধে স্থাবর সম্পত্তির দখল প্রতিষ্ঠায় ৬০ বছরের নিরবচ্ছিন্ন দখল প্রমাণ করতে হয়। প্রশ্ন ৬০ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা প্রযোজ্য হবে যখন? উত্তর পূর্বের মামলার উত্থাপন করা উচিত ছিল কিন্তু করা হয়নি এমন বিষয় পরে উত্থাপন করা হয়। ব্যাখ্যা সিপিসি ১৯০৮-এর ১১ ধারার এক্সপ্লেনেশন আইভি অনুযায়ী পূর্বের মামলায় উত্থাপন করা উচিত ছিল কিন্তু হয়নি এমন বিষয় পরবর্তী মামলায় উত্থাপন করা হলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা প্রযোজ্য হয়। প্রশ্ন ৬১ কোন মোকদ্দমা দায়েরের জন্য কোন সুনির্দিষ্ট সময়সীমা নেই? উত্তর বন্টনের মোকদ্দমা। ব্যাখ্যা লিমিটেশন অ্যাক্ট ১৯০৮-এর প্রথম তফসিলে বন্টনের মোকদ্দমার জন্য কোন সুনির্দিষ্ট তামাদির মেয়াদ নির্ধারিত নেই। প্রশ্ন ৬২ এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর ৩০ ধারা অনুযায়ী একজন আসামির দোষ স্বীকারোক্তি অপর আসামির বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে। উত্তর যখন তারা একই অপরাধে একই সাথে বিচারের সম্মুখীন। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর ৩০ ধারা অনুযায়ী যৌথ বিচারে একজনের স্বীকারোক্তি কেবল তখনই অন্যজনের বিরুদ্ধে বিবেচনায় নেওয়া যায় যখন তারা একই অপরাধে একসাথে বিচারাধীন। প্রশ্ন ৬৩ বিচারাধীন মামলার নালিশ ভূমি বিবাদী তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করার পর বাদী ডিক্রি লাভ করলে উক্ত তৃতীয় ব্যক্তির অবস্থান কী হবে? উত্তর তিনি সম্পূর্ণভাবে ডিক্রির বাইরে থাকবেন। ব্যাখ্যা সিপিসি ১৯০৮-এর ৫২ ধারা অনুযায়ী মামলা চলাকালীন সম্পত্তি হস্তান্তর গ্রহীতা ডিক্রি দ্বারা আবদ্ধ হন এবং ডিক্রি কার্যকর হবে। প্রশ্ন ৬৪ দ্য পিনাল কোড ১৮৬০-এর ১১ ধারা অনুযায়ী ব্যক্তি শব্দের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হবে। উত্তর উপরের সবগুলো। ব্যাখ্যা পিনাল কোড ১৮৬০-এর ১১ ধারা অনুযায়ী পার্সন শব্দের অন্তর্ভুক্তিতে কোম্পানি বা সমিতি ব্যক্তি সংঘ এবং জীবিত মানুষ সকলেই পড়েন। প্রশ্ন ৬৫ রিসিভার নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? উত্তর উপরের কোনটিই নয়। ব্যাখ্যা সিপিসি ১৯০৮-এর অর্ডার এক্সএল রুল ১ অনুযায়ী রিসিভার নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল মামলার ন্যায়বিচার নিশ্চিত করা ও সম্পত্তি সংরক্ষণ করা। প্রশ্ন ৬৬ ক তার স্ত্রী খকে হত্যার অভিপ্রায়ে একটি ধারালো বর্ষা নিক্ষেপ করে বর্ষাটি ছুটে গিয়ে তাদের নবজাতক শিশুকে আঘাত করে এবং এতে শিশুটির মৃত্যু হয়। ক কী ধরনের অপরাধ করেছে? উত্তর অপরাধমূলক নরহত্যা। ব্যাখ্যা পিনাল কোড ১৮৬০-এর ৩০১ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে হত্যার অভিপ্রায় কাজ করতে গিয়ে অন্য ব্যক্তির মৃত্যু হলে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয়। প্রশ্ন ৬৭ একটি দখল পুনরুদ্ধারের মামলায় রায় ঘোষণার তারিখে ১ নম্বর বাদী মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে কোনটি সঠিক? উত্তর কোন কার্যক্রম ছাড়াই রায় ঘোষণা করা যাবে যেন ১ নম্বর বাদী মৃত্যুবরণের পূর্বে রায় ঘোষণা করা হচ্ছে। ব্যাখ্যা সিপিসি ১৯০৮-এর ১৫২ ও অর্ডার এক্সএক্সআইআই রুল ৬ অনুযায়ী রায় ঘোষণার দিন পক্ষের মৃত্যু হলেও রায় প্রদান বন্ধ থাকে না। প্রশ্ন ৬৮ ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে অব্যাহতির আবেদন করতে পারবে? উত্তর চার্জ শুনানির সময়ে। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার ১৮৯৮-এর ২৪১ ক ধারা অনুযায়ী আসামি চার্জ গঠনের শুনানির সময় অব্যাহতির আবেদন করতে পারবেন। প্রশ্ন ৬৯ দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার মূল উদ্দেশ্য? উত্তর ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা। ব্যাখ্যা সিপিসি ১৯০৮-এর ১৫১ ধারা অনুযায়ী দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার মূল উদ্দেশ্য হল ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা। প্রশ্ন ৭০ একজন আইনজীবী তার মক্কেলের সাথে হওয়া পেশাগত যোগাযোগ প্রকাশ না করার এ বিষয়টি কি নামে পরিচিত? উত্তর প্রিভিলেজড কমিউনিকেশন। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর ১২৬ ধারা অনুযায়ী আইনজীবী ও মক্কেলের মধ্যকার পেশাগত যোগাযোগ প্রিভিলেজড কমিউনিকেশন হিসেবে সুরক্ষিত। প্রশ্ন ৭১ দি এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর ৪১ ধারায় কোন ধরনের অনুমানের কথা বলা হয়েছে? উত্তর কনক্লুসিভ প্রুফ। ব্যাখ্যা এভিডেন্স অ্যাক্ট
1872-এর 41 ধারায় উচ্চ আদালতের কিছু রায় ও আদেশকে কনক্লুসিভ প্রুফ হিসেবে গণ্য করার বিধান রয়েছে। প্রশ্ন 72, নৈতিক খুনজনিত কারণে সরকারি চাকরি থেকে চাকরিচ্যুতির পর অতিবাহিত না হলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়া যায় না। উত্তর, 3 বছর। ব্যাখ্যা, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 27 ধারা অনুযায়ী নৈতিক স্থলনজনিত কারণে চাকরিচ্যুতির পর 3 বছর অতিবাহিত না হলে তালিকাভুক্তি সম্ভব নয়। প্রশ্ন 73, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা হবে? উত্তর, বিনাশ্রম ও শ্রম। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 57 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড 20 বছর কারাদণ্ডের সমতুল্য এবং এটি বিনাশ্রম ও শ্রম উভয় হতে পারে। প্রশ্ন 74, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর আদেশ 18 বিধি 4 ক অনুসারে সাক্ষীর জবানবন্দি কিভাবে গ্রহণ করা যাবে? উত্তর, হলফনামার মাধ্যমে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার XVIII রুল 4 অনুযায়ী সাক্ষীর জবানবন্দি হলফনামার মাধ্যমে গ্রহণ করার বিধান রয়েছে। প্রশ্ন 75, মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? উত্তর, এটি শুধুমাত্র পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদানযোগ্য। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 32 ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট প্রদান করা যায়, শুধু পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট নয়। প্রশ্ন 76, 15 বছর বয়সী ব্যক্তির সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়। সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মামলা দায়ের করতে চাইলে তামাদি গণনা শুরু হবে। উত্তর, প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 7 ধারা অনুযায়ী নাবালক অবস্থায় অধিকার লঙ্ঘিত হলে তামাদির মেয়াদ প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে গণনা শুরু হয়। প্রশ্ন 77, যথাযথ হেফাজতকারীর কাছ থেকে উখাপিত 30 বছরের পুরনো দলিল সম্পর্কে অনুমানের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর, দলিলটি যথাযথভাবে সম্পাদিত। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 90 ধারা অনুযায়ী যথাযথ হেফাজত থেকে উখাপিত 30 বছরের পুরনো দলিল যথাযথভাবে সম্পাদিত বলে অনুমান করা হয়। প্রশ্ন 78, চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলা খারিজ হলে বাদী। উত্তর, ক্ষতিপূরণের মামলা করতে পারবে না। ব্যাখ্যা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 19 ধারা অনুযায়ী স্পেসিফিক পারফরম্যান্স এর মামলা খারিজ হলে বাদী একই বিষয়ে পুনরায় ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। প্রশ্ন 79, কোন জাল দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হলে উক্ত জালিয়াতির বিরুদ্ধে কে নালিশ দায়ের করতে পারেন? উত্তর, সংশ্লিষ্ট আদালত বা তার ঊর্ধ্বতন আদালত। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 195 ধারা অনুযায়ী আদালতে দাখিলকৃত জাল দলিলের বিরুদ্ধে নালিশ শুধুমাত্র সংশ্লিষ্ট আদালত বা তার ঊর্ধ্বতন আদালত দায়ের করতে পারে। প্রশ্ন 80, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 24 ধারায় মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। উত্তর, জেলা জজ ও হাইকোর্ট বিভাগকে। ব্যাখ্যা, সিপিসি 1908-এর 24 ধারা অনুযায়ী মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা জেলা জজ ও হাইকোর্ট বিভাগ উভয়কেই দেওয়া হয়েছে। প্রশ্ন 81, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য বিরুদ্ধ পক্ষ কোন পদ্ধতি ব্যবহার করতে পারে? উত্তর, উপরের সবগুলো। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 146 ধারা অনুযায়ী সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে অন্য সাক্ষী উপস্থাপন, ঘুষ প্রমাণ ও পূর্ববর্তী বিরুদ্ধ বিবৃতি প্রমাণ সবই ব্যবহার করা যায়। প্রশ্ন 82, ক, খ ও গ একটি রেস্তোরাঁয় বসে ঘকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘকে কিভাবে হত্যা করা হবে সে বিষয়ে একমত না হয়ে তারা রেস্তোরাঁ ত্যাগ করে। এখানে কি অপরাধ সংঘটিত হয়েছে? উত্তর, নরহত্যার প্রচেষ্টা। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 120 ক ধারা অনুযায়ী হত্যার পরিকল্পনা করা ক্রিমিনাল কনস্পিরেসি, তবে কার্যকর পদক্ষেপ না নেওয়া এটি কনস্পিরেসি পর্যায়ে থাকে। প্রশ্ন 83, দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে একজন ব্যক্তি কতদিন ধরে নিখোঁজ থাকলে তাকে আইনের দৃষ্টিতে মৃত বলে গণ্য করা হয়? উত্তর, 7 বছর। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 108 ধারা অনুযায়ী কোন ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ থাকলে তাকে মৃত বলে অনুমান করা হয়। প্রশ্ন 84, নিচের কোন উক্তিটি সঠিক নয়? উত্তর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিআরপিসি 497 ধারায় আসামিকে জামিন দিতে পারে। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 497 ধারা অনুযায়ী জামিন দেওয়ার ক্ষমতা আদালতের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নয়। প্রশ্ন 85,
ডাকাতির সাথে খুনের অপরাধে সর্বনিম্ন নিচের কোন শাস্তিটি দেওয়া যেতে পারে? উত্তর, যাবজ্জীবন কারাদণ্ড। ব্যাখ্যা, পিনাল কোড 1860-এর 396 ধারা অনুযায়ী ডাকাতির সাথে খুনের অপরাধে সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। প্রশ্ন 86, বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের ফোরাম কোনটি? উত্তর, হাইকোর্ট বিভাগ। ব্যাখ্যা, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 46 ধারা অনুযায়ী বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়। প্রশ্ন 87, ক বিশেষজ্ঞ হিসেবে আদালতে মতামত প্রদান করেন? অন্য একজন বিশেষজ্ঞ খ একই বিষয়ে ভিন্ন মতামত প্রদান করেন। ক এর মতামত। উত্তর, অগ্রহণযোগ্য। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 45 ধারা অনুযায়ী বিশেষজ্ঞ মতামত পরস্পর বিরোধী হলে আদালত উভয় মতামত বিবেচনা করেন এবং কোনটি একক ভিত্তিতে গ্রহণযোগ্য নয়। প্রশ্ন 88, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 173 ধারা অনুসারে পুলিশ রিপোর্ট দাখিলের পরও কী হতে পারে? উত্তর, পুনঃতদন্ত ও অধিকতর তদন্ত। ব্যাখ্যা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 173 ধারা অনুযায়ী চার্জশিট দাখিলের পরও আদালতের নির্দেশে পুনঃতদন্ত ও অধিকতর তদন্ত করা যায়। প্রশ্ন 89, একটি মামলায় সর্বোচ্চ কতজন সাক্ষী আনা যাবে? উত্তর, সুনির্দিষ্ট কোন সংখ্যা নির্ধারিত নেই। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872 বা সিআরপিসিতে একটি মামলায় সাক্ষীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়নি। প্রশ্ন 90, এক্স পার্টি ডিক্রি বাতিলের আবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? উত্তর, বিবাদীর অনুপস্থিতির যথাযথ কারণ ছিল কিনা। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার আইএক্স রুল 13 অনুযায়ী এক্স পার্টি ডিক্রি বাতিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাদীর অনুপস্থিতির যথাযথ কারণ ছিল কিনা। প্রশ্ন 91, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর সার্বিক দর্শনের সাথে কোন বক্তব্যটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? উত্তর, তামাদির দাবি পরিত্যাগ করা যায়। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 3 ধারা অনুযায়ী তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে মামলা খারিজযোগ্য, তবে পক্ষগণ সম্মতিতে তামাদির সুবিধা পরিত্যাগ করতে পারেন। প্রশ্ন 92, সাক্ষীকে কি অশালীন প্রশ্ন করা যাবে? উত্তর, আদালতের অনুমতি সাপেক্ষে করা যাবে। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 148 ধারা অনুযায়ী সাক্ষীকে অশালীন প্রশ্ন করা যাবে কি না তা আদালতের বিবেচনার উপর নির্ভরশীল। প্রশ্ন 93, কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়? উত্তর, যে চুক্তি ভঙ্গে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয়। ব্যাখ্যা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 12 ধারা অনুযায়ী যে চুক্তি ভঙ্গে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয় সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়। প্রশ্ন 94, দেওয়ানি মোকদ্দমার ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ। উত্তর, 12 বছর, তবে প্রথম জারির মোকদ্দমাটি দায়ের করতে হবে ডিক্রি জারির 3 বছরের মধ্যে। ব্যাখ্যা, লিমিটেশন অ্যাক্ট 1908-এর প্রথম তফসিল অনুযায়ী ডিক্রি জারির মামলার তামাদি 12 বছর, তবে প্রথম জারির মোকদ্দমা ডিক্রির 3 বছরের মধ্যে দায়ের করতে হয়। প্রশ্ন 95, কোন ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না? উত্তর, সোলে ডিক্রি। ব্যাখ্যা, সিপিসি 1908-এর 96 ধারা অনুযায়ী পক্ষগণের সম্মতিতে প্রদত্ত সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। প্রশ্ন 96, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর আদেশ 21 বিধি 30 অনুসারে কারাদণ্ড দেওয়া হয় মূলত। উত্তর, ডিক্রির অর্থ পরিশোধ না করার কারণে দায়ীকে শাস্তি প্রদানের জন্য। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার এক্সআই রুল 30 অনুযায়ী ডিক্রির অর্থ পরিশোধে ব্যর্থ দায়ীকে কারাদণ্ড দেওয়া হয় শাস্তিস্বরূপ। প্রশ্ন 97, ক ঢাকায় একটি খুনের অভিযোগে অভিযুক্ত। কোন ঘটনাটি প্রাসঙ্গিক নয়? উত্তর, ক খারাপ চরিত্রের ব্যক্তি। ব্যাখ্যা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 54 ধারা অনুযায়ী আসামির খারাপ চরিত্র সাধারণত প্রাসঙ্গিক নয়, তবে আসামি নিজে চরিত্রের প্রশ্ন উত্থাপন করলে ভিন্ন কথা। প্রশ্ন 98, কোন পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর ডিক্রি প্রদান করতে পারে না? উত্তর, মোকাবিলা বিবাদী। ব্যাখ্যা, সিপিসি 1908-এর অর্ডার আই রুল 9 অনুযায়ী মোকাবিলা বিবাদীর উপস্থিতি ছাড়া আদালত কার্যকর ডিক্রি প্রদান করতে পারেন না। প্রশ্ন 99, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে পিনাল কোড 1860-এর 124 ক ধারায় দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেন। এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে। উত্তর,
হাইকোর্ট বিভাগে। ব্যাখ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 410 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অপরাধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়। প্রশ্ন 100 কোনটি চুরির উপাদান? উত্তর অসৎ উদ্দেশ্য। ব্যাখ্যা পিনাল কোড 1860 এর 378 ধারা অনুযায়ী চুরির অপরিহার্য উপাদান হল অসৎ উদ্দেশ্যে অন্যের সম্পত্তি গ্রহণ করা।